আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞ প্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা 71 বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা 10 জন মারবেন 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন 40 জন, 20 জন মারবেন 40 লাখ দাঁড়াবো স্যার, 50 লাখ মারবেন 1 কোটি দাঁড়াবো স্যার। আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে ছেলে তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে। নিজেই জনগণ, আমি নিজেই নারী, আমি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লার রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে 3 জন মিলে ধর্ষণ করা হয়েছে, এবং সেই ধর্ষণকে সে ধামাচাপা দেওয়ার জন্য আবার 1.5 লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অন্তর্বর্তীকালীন সময়ে বাংলাদেশের নারীদের বর্তমান যে অবস্থা, সামাজিকভাবে ও রাষ্ট্রীয়ভাবে নারীদের মান সম্মানের ব্যাপক অবনতি হয়েছে। তাদের মান সম্মান ঠেকাতে, তাদের মান সম্মান রক্ষা করতে তারা এখন রাস্তায় এসে বিদ্রোহ ঘোষণা করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখছিলেন, তাদেরকে শুধুমাত্র অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। ধানমন্ডি 32 যেমন সবার বাড়ি, এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি 18 কোটি লোক হয়, 18 কোটি ছেলে মেয়ে মিলে যদি 18 কোটি হয় স্যার, সে এদেশে তো মেয়ে সংখ্যা বেশি, তো 18 9 18 স্যার, তাই না স্যার? তো অর্ধেকের নারী হয়, তো আমি 10 কোটি ধরলাম স্যার, আর 8 কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত মিলে স্যার 9 এর অর্ধেক কত? 4.5, 4 4 8 9। আমার স্যার অর্ধেকও লাগবে না, যে 3 কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই এবং সেই মা কালী বা ওই সেই রূপ দেখাতে, আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার, না না না, এটা কি পাওয়া যাবে? ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার, আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়, আজকে আমার মনে স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হয়নি স্যার। আমি কোনো দলের না, এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের রাতে খা লাগছে? কারণটা আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষ। কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি, তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা, বর্ষান ওনারা, বিরুদ্ধাচরণ করার তো কিছু নেই। আমাদের সংসার আমাদের নানি দাদিরা আছে না, তারা আমাদের মাদের করেনি যে এই বৌমা তুমি আমার ওটা ধরবে না? সেটাই মনে করি না আমরা, যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু করে বলেছে না হয়, কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, হারিয়েছেন, কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত। তারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তার অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদিন গলি মগবাজার ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না, ওখানে 1 প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নর্মাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটি নেই, চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, অসময়ে লাইভ, কারণ জরুরি কিছু ব্রেকিং নিউজ আছে, এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন। বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি গত কয়েকদিনে, বিশেষ করে ফাইজুর রহমানের ব্যাপারে, এবং আরো বিভিন্ন তথ্য জানতে চেয়ে, যে
বাংলাদেশে কি সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দী করা হয়েছে কিনা বা নজরবন্দি করা হয়েছে কিনা, বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে কি ঘটছে, এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন। তো আমি বিভিন্ন তথ্যর ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি। বিশেষ করে 7ই মার্চে আমার ফেসবুকের স্ট্যাটাস যদি আপনারা দেখেন, সেখানে আপনারা দেখবেন সেখানে আমি লিখেছি, এবং আপনারা যদি আমার ইউটিউবের কমিউনিটি পেজেও যান, সেখানেও আপনারা দেখবেন যে সেখানে আমি লিখেছি, বিশেষ করে 7ই মার্চে আমার স্ট্যাটাস, যে বাংলাদেশ সেনাবাহিনী চরম উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে তখন গিয়েছিল। এবং আমি আপনাদেরকে তখন বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম। তবে এখন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে 12 জন সেনা কর্মকর্তাকে নজরবন্দি ও গৃহবন্দী করা হয়েছে, 12 জন শীর্ষ। মাহফুজ আলমের একটি স্ট্যাটাসে জেনেছেন যে সে বলেছে দেশ যুদ্ধাবস্থায় আছে। যুদ্ধাবস্থার জন্য আসে বলতে চাচ্ছে যে মাহফুজ আলম কতগুলি চেষ্টা চালিয়েছিল। বিশেষ করে মাহফুজ আলম চেষ্টা চালিয়েছিল কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে, বিশেষ করে আবু তালেব সহ আর কয়েকজনের নাম আমার কাছে আছে, যাদের নেতৃত্বে সে চেয়েছিল একটি উত্থান করতে, এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হবে এবং একটি জনসমুদ্র সৃষ্টি করে তারা জেনারেল ওয়াকারকে বন্দি করবে। এটা ছিল তাদের টার্গেট। অর্থাৎ যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে, তাদের মাধ্যমে যখন একটি কু হবে, সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম, এবং মাহফুজ আলমের নেতৃত্বে সেই সন্ত্রাসী গ্রুপ চাইছিল যে জেনারেল ওয়াকারকে বন্দি করা হোক। কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারকে তারা বন্দি করতে পারেনি কর্মকর্তা, এবং কেউ কেউ আছেন যাদের আসলে পাকড়া করার অপেক্ষায় আছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ভিতরে 29 জন এখনো টার্গেটে আছেন। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান উনি গৃহবন্দী অবস্থায় আছেন বর্তমানে, লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়া উনি নজরবন্দি আছেন। এছাড়াও আমরা খবর পেয়েছি যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান উনি নজরবন্দিতে আছেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নজরবন্দিতে আছেন। ফাইজুর রহমান নাম অনেকবার এসেছে। ফাইজুর রহমান উনি ডিজিএফ এর দায়িত্ব ছিলেন, এবং আইএসআই এর সাথে বিভিন্ন চুক্তি, বিশেষ করে গাজীপুরে অস্ত্র চুক্তির ব্যাপারে যেই কাজটি হয়েছে, সেই চুক্তিটা এই ফাইজুর রহমানকেই মূলত বলা যেতে পারে মেইন দায়িত্বে ছিলেন। দর্শক, বর্তমানে শ্বাসরুদ্ধকর সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় অবস্থা, আইন শৃঙ্খলা খুবই বিশৃঙ্খল অবস্থায় রূপ নিয়েছে। এমত অবস্থায় রাজনীতিবিদরা বলছে হতে পারে এবার বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যেই বিদ্রোহ। সাধারণ জনগণ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ পর্যন্ত বলছে এখন সাবেক প্রধানমন্ত্রীকেই দরকার। তো দর্শক, আপনিও কি চান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসুক? অবশ্যই জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনুরোধ করছি আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভাইরাল আপডেট আলোচিত সংবাদ দেখার জন্য। তো প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।